একটি পাসপোর্ট পাওয়ার জন্য এবং এই পাসপোর্টটি একটি মিথ্যে নামের জাল পাসপোর্ট এবং এই পাসপোর্টটি নিয়ে উনি যে সব দেশে ভ্রমণ করেছেন সে সব দেশের আইন ভঙ্গের জন্যও উনি অপরাধী। আমাদের হাতে আসা নথিপত্রগুলো জেনারেল আজিজের অফিস থেকেই পাঠানো হয়েছিল। আজিজ তখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক ছিলেন। এখানে আরেকটি আশ্চর্যজনক ঘটনা দেখতে পাচ্ছি। এই দলিলে সাক্ষী দিয়েছেন মেজর সুজাউল হক এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত, যারা দুজনই বিজেপিতে আছেন যখন জেনারেল আজিজ বিজেপির প্রধান ছিলেন। তাই সম্ভবত ধরে নেওয়া যায় যে আজিজ এই দুই ব্যক্তিকে জাল দলিলে সই করতে বাধ্য করেছেন। বিজিবির আরেক কর্মকর্তা মেজর সামি রশিদ এই ইমেলটি পাঠিয়েছিলেন, যেটির অনুলিপি গেছে আজিজের কাছেও। ইমেইলে আছে বাংলাদেশের একটি ব্যাংকে মোহাম্মদ হাসান নামক একজন ব্যক্তির অ্যাকাউন্টের প্রত্যয়ন সংক্রান্ত একটি ডকুমেন্ট। এইসব জাল নথিপত্র পাঠানোর ক্ষেত্রে মেজর রশিদের ভূমিকার প্রমাণ হিসেবে একটি ডেলিভারি নোটও আমাদের হাতে এসেছে। এই দলিলপত্র জাল করার জন্য এবং হাঙ্গারিতে পাঠানোর জন্য জেনারেল আজিজ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চ পদের অফিসারদেরকে সহযোগিতা করতে বাধ্য করেছেন। 2015 সালের গ্রীষ্মে বুদাপেস্ট পৌঁছান হারিস আহমেদ। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে আসা নথিপত্রে হারিস কিভাবে তার ভাই জেনারেল আজিজের নির্দেশনা অনুযায়ী নতুন দেশে নতুন জীবন গড়ে তুলতে চেষ্টা করছিলেন তার একটি চিত্র পাওয়া যায়। তিনি বে অফ বেঙ্গল নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী, মেয়ে ও জামাইও কোম্পানিটির মালিক। বে অফ বেঙ্গল মূলত একটি আমব্রেলা কোম্পানি হিসেবে বেশ কয়েকটি ব্যবসা পরিচালনা করে। এসব ব্যবসার মধ্যে আছে নিভো ফ্যাশন নামে একটি পোশাকের দোকান। এখানে দেখা যাচ্ছে জেনারেল আজিজ পারিবারিক বিনিয়োগের খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু এই দোকানটি 6 মাস পরে বন্ধ হয়ে যায়। বে অফ বেঙ্গল টেইলরভিল নামের আরেকটি প্রতিষ্ঠান কিনে নেয়। তারপর বুদাপেস্ট নগরীর প্রাণকেন্দ্রে একটি রেস্তোরাঁ খোলে কোম্পানিটি। 5 মাস পরে সেই রেস্তোরাঁটিও বন্ধ হয়ে যায়। সস্তায় থাকার ব্যবস্থা সহ একটি হস্টেল ব্যবসাও শুরু হয়েছিল। বেঙ্গল হস্টেল নামের সেই ব্যবসাও 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। কিভাবে অর্থ পাচার প্রতিরোধ করতে হয় সেই বিষয়ে ব্যাংকগুলোকে পরামর্শ দেন গ্রেয়াম ব্যারো। এই ব্যবস্থা পরিকল্পিত অপরাধের দিকে ইঙ্গিত করে। আপনি এমন সব ব্যবসা খুঁজতে থাকবেন যেখানে ক্যাশ টাকা বিনিময় হয়, যেমন রেস্টুরেন্ট, হোটেল, হোস্টেল ইত্যাদি। এটার নাম হলো কো-মিংলিং, মানে কালো টাকার সাথে বৈধ টাকা মিশিয়ে দেওয়া, যাতে বোঝা না যায় কোনটা বৈধ টাকা এবং কোনটা অবৈধ টাকা। হারিসকে তার ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তিত মনেই হয় না, অথচ লোকসান নিয়েই চলতে থাকে বে অফ বেঙ্গল। বিভিন্ন ব্যর্থ ব্যবসায় কয়েক হাজার ডলার হারায় কোম্পানিটি। উনি প্রায় বাইরে যেতেন, বিভিন্ন বারে গিয়ে মদ খেতেন এবং সেখানে যদি কোনো মহিলার সাথে তার পরিচয় হতো, কথা হতো, তিনি তাদেরকে হোস্টেলে নিয়ে আসতেন, পার্টি করতেন। এই সব কিছুই আমার কাছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর চারিত্রিক বৈশিষ্ট্য বলে মনে হতো না। সামি একসময় আবিষ্কার করেন যে হারিসের আর্থিক আগ্রহ মূলত অন্য কোথাও। হারিস মূলত ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। নিজের প্রভাব ও যোগাযোগ ব্যবহার করে বিভিন্ন কাজ বাগিয়ে নেন, বিশেষ করে সরকারি কাজ, বাংলাদেশ সরকারের বিভিন্ন কন্ট্রাক্ট। এখন এই একটা কইলাম আপনার সিক্রেট, এটা দিয়ে পয়সা কামাইয়া লাগাইতার। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাঙ্গেরিতে তৈরি বুলেট সরবরাহের একটি কন্ট্রাক্ট বাগাতে হারিস সামির সাহায্য চান। এটা আপনি আর আমি পারবো, একটু আপনার আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে পারি, কিন্তু আমি তো প্রপার হয়ে যেতে পারি না। আমি তো ভাই বুলেট 1 নম্বর পৃথিবীর সেরা বুলেট, আর আর্মি এটা বাংলাদেশে একমাত্র নাই। হারিস নিজে পেছনে থেকে সামিকে সামনে রেখে কাজটি করতে চান।
আমি যেহেতু ওনার ভাই, এই হিসাবে আমি আর্মিতে কোনো জায়গায় আমি শোবো না, আপনি সইবেন। কাজের অগত কাজের দরকার, আমাকে পয়সার দরকার। আমার শো দরকার কি? আমি ওইখানে আপনার লগে যে বইয়া থাকবো, আমি কে পরিচয় দিবেন না। দেখেন নাকি আমি পয়সা দিই আপনারা, আপনার খাইবেন, আমি খাবো, এটা তো আর অটোমেটিক, এখানে তো আর অন্য কিছু না, এখানে ডাইরেক্ট চলে যাবো পয়সা। হারিস জানতে পারেন যে তার অজান্তেই বাংলাদেশে সামরিক পণ্য সরবরাহের একটি চুক্তি হয়ে যাচ্ছে। তিনি চুক্তিটি ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেন। যে এরকম আমি যদি আটকায় না দিতে পারছি, আটকায় আপনার কাছে যদি না এসে দৌড়েয়া, ওকে, তাহলে আমার নাম হারিস না। ওকে, আর্মিতে কথা বলতেছি, দেখেন না কটা বাজে বাংলাদেশে? বাংলাদেশ এখন বাজে 7টা-8টা মতো বাজে। তিনি প্রায় বাংলাদেশের বিভিন্ন মানুষজনকে ফোন করতেন এবং খুব জঘন্যভাবে তাদেরকে গালিগালাজ করতেন, এবং ফোনের মধ্যেই তিনি তাদেরকে খুব বাজেভাবে তিরস্কার করতেন। হারিস বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একজন কর্মকর্তাকে ফোন করছেন। স্পিকার দিব না, শুনলেন কি করে? সেলুট মারে দেন। ভাই সালাম আলাইকুম। ওই যে আপনারা বলছিলাম না যে ইউরোপের কিছু হইলে তারপরে হাঙ্গেরি, আর একটু ভিড়ে দেন, নাম দেখালি, বাকিটা আমি দেখি, একটু দেখেন। ঠিক আছে ভাই, আমি একটা রেফারেন্স পাঠাইতেছি, আমি একটা কাগজ পাঠাইতেছি যেটা হাঙ্গেরির থেকে চেষ্টা করতেছে, এটা একটু দেখেন। ঠিক আছে ভাই? ওকে ভাই। নিজের ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি নিয়ে সামির সাথে আলাপ করছেন হারিস। তারপর আমি তো জানি হাঙ্গেরি কিছু হইলে যদি আমার কাছে না আসে, ওই বেটা কোনো কিছু নিতে পারবো না, এই পর্যন্ত নেই নেই। আমি খালি কেটালাম যদি এক বেটা নিয়ে থাকে, আমার একটা প্রমাণ দেয় তারা। কানটা কাইটা কুত্তার গলায় তুমি একেবারে, এখানে কুত্তা আছে না, দরকার পয়সাটা কিনেই না কুত্তার গলায় দিয়ে দেবো। হারিসের দাবি তার কার্যকলাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদেই চলছে। প্রধানমন্ত্রী শুদ্ধ এখানে কইছে যে আরিজু এখানে যদি কিছু করতে চাও করুক, আমরা হেল্প করবো, আর কি চাই। দীর্ঘকাল ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আহমেদ পরিবারের নিয়তি। 1971 সালে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। হাসিনা তারই বড় মেয়ে। যুদ্ধ পরবর্তী সময়ে কঠিন অবস্থায় পড়ে দেশটি। দারিদ্র্য ও অনাহার জেঁকে বসে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপেই ভেঙে পড়ে। ব্যাপক সংকটের মুখে শেখ মুজিব বিরোধী দলগুলো বিলুপ্ত করে দেন। অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। হাসিনা ও তার বোন তখন ইউরোপে। জার্মানির অ্যাম্বাসেডর ফোন করলেন, তো উনি আমাকে বললেন যে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। এই খবরটি শোনা মুহূর্তেই আমার মনে হলো যে কেউ আর নেই, সম্ভবত আমরা সবাইকে হারিয়েছি। কিন্তু তখনও আমরা জানতে পারিনি যে সঠিক ঘটনাটা কি। সেনাবাহিনীর কর্মকর্তারা শেখ মুজিবের বাড়িতে প্রবেশ করেন। মুজিবকে হত্যা করা হয়। তার সাথে হত্যা করা হয় তার 10 বছরের ছেলেসহ পরিবারের 13 জন সদস্যকে। শেখ মুজিব এবং তার পরিবার হত্যা বাংলাদেশের ইতিহাসে একটি ভীষণ পাশবিক পর্ব। খুনিরা তার ছোট্ট ছেলেটিকে রেহাই করেনি। শেখ হাসিনার রাজনীতির একটি প্রধান উদ্দেশ্য হল এই অন্যায়ের বিচার পাওয়া এবং এই হত্যার প্রতিশোধ নেওয়া। শেখ মুজিবকে যেখানে হত্যা করা হয়েছিল তার 2 কিলোমিটারেরও কম দূরত্বে মোহাম্মদপুর নামক একটি এলাকায় আহমদ পরিবারের বসবাস। 5 সন্তানের মধ্যে দ্বিতীয় হলেন আজিজ। তিনি তখন বয়সে কিশোর। উনারা ভীষণ দরিদ্রের মধ্যে মানুষ হয়েছিলেন। ইকবাল পরিবারটিকে জানতেন।
তিনি আমাদের তার পরিচয় গোপন রাখতে বলেছেন।